ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে। ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে। বাংলাদেশের ঘড়িতে এখন 1:26। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসছে হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে নেওয়া হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিটিক্যাল অবস্থায় বাংলাদেশের চিকিৎসা। প্রধান নির্বাচন কমিশনারের একটা বক্তব্য জনাব ওসমান হাদির আহত হওয়া নিয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এটা নিয়ে ইনফ্যাক্ট টিভি চ্যানেলগুলো এই ভিডিওটা পাবলিশ করেছে এবং এটা নিয়ে তীব্র সমালোচনা চলছে। হওয়ার কথা আসলে, কিন্তু শুরুতে একটু বলে রাখি, সিএসের সদিচ্ছা নিয়ে আমি আসলে প্রশ্ন করছি না, আমি বোঝার চেষ্টা করলাম। তার বক্তব্যটা আমি কয়েকবার শুনলাম। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম আমাদের রাজনীতিকতা চ্যানেলে। আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আপনাদের বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে। এসবে বোঝা যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন। এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা এবং জামায়াত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশে গুলিবিদ্ধ তরুণ নেতা ওসমান হাদিকে সংকটজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে যখন সিঙ্গাপুরের দিকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, তখন রাজপথে নেমে এসেছেন তরুণ ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম ডাক দিয়েছিলেন যে ওসমান হাদির ওপর হামলাকারীদেরকে গ্রেফতার করা সহ 3 দফা দাবিতে তারা রাজপথে নেমে আসবেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবেন। ভেরিফাইড ফেসবুক পেজে তিনি আহ্বান জানিয়েছিলেন যে স্বতঃস্ফূর্তভাবে যাতে ছাত্র জনতা তার সঙ্গে নেমে আসেন এবং এরপর তারা 2 দফা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই 3 দফা দাবির আলটিমেটাম দিয়ে এসেছেন এবং বলেছেন এই দাবিগুলো পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের রাজপথে নেমে আসাটা নানা কারণেই তাৎপর্যপূর্ণ। ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন হাদি গুলিবিদ্ধ হয়েছে, খুব শিগগিরই তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা সিটিতে নতুন অভ্যুত্থানের ডাক দেবেন এবং ঢাকার নগরবাসী যেন সেজন্য প্রস্তুত থাকেন। এরপর প্রায় 2 দিন ধরে বিএনপি জামাতের মধ্যে এক রকমের তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা, বিশেষ করে মির্জা আব্বাস, ঢাকা মেডিকেল কলেজ গিয়ে হাদির দল ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকদের দ্বারা ভুয়া ভুয়া ডাক এবং অশ্লীল বাক্যবাণে বিদ্ধ হবার পর মির্জা আব্বাস এর মতো নেতারা সহ বিএনপি নেতারা বলছিলেন এই যে সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, হাদি গুলি হওয়ার সাথে সাথে এই কথা বলে ফেললেন। তিনি এর মাধ্যমে এক রকমের বিএনপির দিকে আঙুল নির্দেশ করেছেন এবং তার ফলেই মির্জা আব্বাসের প্রতি ওই প্রতিরোধ ঢাকা মেডিকেলে গড়ে উঠেছিল। এরপর রুহুল কবির রিজভী আহমেদ সাদিক কায়েমের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য শেষ পর্যন্ত সে অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এমন স্বীকার করে
নিয়ে ক্ষমা চেয়েছেন। সাদিক কায়েমও বলেছেন যে তার শব্দ চয়নের ফলে কোনো পক্ষ কষ্ট পেয়ে থাকলে বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে তিনিও দুঃখিত। তার মানে সাদিক কায়েম প্রকৃত অর্থেই ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে একজন জাতীয় নেতায় পরিণত হয়েছেন। এবং যেই ডাকসু ভিপি মানে যেই ছাত্র শিবির নেতা সেপ্টেম্বর মাসে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নিজের আবির্ভূত হয়েছিলেন এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে এই সাদিক কায়েমকে প্রত্যেকেই চিনতেন, কিন্তু একটা বিরাট অংশের ছাত্রছাত্রীরা তখন চমকে গিয়ে একরকমের বিব্রত বোধ করছিলেন যে সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এই নেতা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এবং তারা সেটা জানতেন না। সেই সাদিক কায়েম কয়েক মাসের ব্যবধানে যখন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেল বিজয়ী করে ছাত্র শিবিরের এক বিশাল বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, তারপর থেকে তিনি প্রকৃতার্থেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র জনতা তরুণদের একটা জাতীয় মুখে পরিণত হয়েছেন এবং সে কারণে তিনি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু জামায়াতে ইসলামীর জন্য নির্বাচন ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলেছিলেন ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। এবং ডাকসুর সামনে থেকে এই যে মিছিলটা শুরু হয় সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও আরেক ছাত্র শিবির নেতা ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ছিলেন। ডাকসুর সবগুলো হল ইউনিয়নের ছাত্র নেতারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা দুদফায় ব্যারিকেড ভাঙেন এবং তারপর সাদিক কায়েম কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে যান। সচিবালয়ের ভেতরে কিন্তু ছাত্ররা ঢুকে যায় ব্যারিকেড ভেঙেই এবং তারপর সাদিক কায়েম সেখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক। দর্শক, এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই, সেটি হচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে। বাংলাদেশের ঘড়িতে এখন 1:26। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসছে হযরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে নেওয়া হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিটিক্যাল অবস্থায় বাংলাদেশের চিকিৎসা শেষ। হাদি যাচ্ছেন, সাথে তার 2 ভাই যাচ্ছে। সিঙ্গাপুর থেকে 2 সদস্যের মেডিকেল টিম এসছে। জানি না হাদি শেষ পরিণতি কি হবে। একটু আশার আলো দেখতে পাচ্ছি এই কারণে যে সিঙ্গাপুরে যেহেতু উন্নত চিকিৎসা বিশ্বের প্রথম সারির এই 2-4-5টা হাসপাতাল আছে, তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুরেই নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে তার ব্রেইনে যে গুলি লেগেছে সেটি অপারেশন করা হয়েছে, কিন্তু পুরোপুরি সম্ভব তিনি শঙ্কামুক্ত নন। অপারেশনের পরও শঙ্কা রয়ে গেছে। তার ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, ভেন্টিলেশনে আছে। এই অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। আশা করা যায় আজকের মধ্যেই তো তিনি পৌঁছাবেন। 3-3.5 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে যদি এয়ার অ্যাম্বুলেন্সটা পৌঁছায়। তারপরেই জরুরিভাবে তার অপারেশন করা হবে। সরকার রাষ্ট্র হাদির পাশে আছে, জনগণ পাশে আছে, সবার দোয়া আছে। অর্থ উপদেষ্টা বলেছেন যে হাদির সমস্ত খরচ বহন করবে মন্ত্রণালয়, অর্থাৎ সরকার রাষ্ট্র তার খরচ বহন করবে। তার বিনিময়ে যদি হাদি সুস্থ হয়ে ফিরে আসেন, এটা আলহামদুলিল্লাহ, এটাই এখন চাওয়া। পাশাপাশি একটা কথা বলবো, এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যেটা সরকারের কার্যক্রমকে ব্যাহত করে বা সরকারের যে সদিচ্ছা সেই সদিচ্ছাটাকে নষ্ট করা হয়। জনগণের সামনে সরকারকে ভিলেন বলায় লাভ নেই, কারণ পরিস্থিতির শিকার সরকার, জনগণ সবাই মিলে। এখানে সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে, যেমন ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলকে ডেকে বলেছেন যে এরকম পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবে। 3টি রাজনৈতিক দলও বলেছে যে তারা এখন পরস্পরের বিরুদ্ধে এমন কোনো অবস্থান নেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ বিভক্ত হয়, জনগণ হতাশ হয়। কিন্তু আজকে দেখছি শাহবাগ ব্লকেট। কেন শাহবাগ ব্লকেট? কেন? কার বিরুদ্ধে? যারা
হত্যা করেছে তারা আততায়ী, ঘাতক। তারা হয়তো পালিয়ে গেছে অথবা দেশের ভেতরে লুকিয়ে আছে। আপনি খুঁজে বের করেন। 50 লক্ষ টাকা তো পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টারই সীমা থাকে। সব চেষ্টাই সফল হবে পৃথিবীর ইতিহাসে এরকম কখনো নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে কিনা, সরকার চায় কিনা, তার পরিবারকে ডেকে প্রধান উপদেষ্টা সান্ত্বনা দিয়েছেন, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। আর কি চায়? হাদির মতন তরুণের পাশে রাষ্ট্র সরকার নাও থাকতে পারত, কিন্তু থেকেছে। এটাকে অভিনন্দন জানাবেন না? আজকে আবার দেখলাম যে ডাকসুর এখানে ছাত্র জনতার ডাক দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদত্যাগের দাবিতে। ডাকসু এখন কেন এই রাজনৈতিক ফাংশনে চলে যাচ্ছে? ছাত্রদের সব দাবি দেওয়া শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে ডাকসু। ভালো হচ্ছে না। যারা করছে ডাকসুকে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করতে, এটা ভালো দৃষ্টান্ত না। এই সরকার ডাকসুর, এই সরকার জামাতের, এই সরকার বিএনপির, এই সরকার জনগণের। যদি কেউ সরে যায় সরকার থাকে না। সরকারকে ফেলাই দেবেন, কি লাভ? জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাই দিয়ে আপনি কাকে আনতে চাচ্ছেন? কে পরিস্থিতি সামাল দেবে? সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ, পুলিশ টালমাটাল অবস্থা, ভেঙে পড়েছে। আপনি তার মধ্যে চাপ তৈরি করে মানে কিসের ফায়দা লোটার চেষ্টা করছেন? দেখেন, বড় রাজনৈতিক দল বিএনপি অনেকটা স্তম্ভিত। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং দ্রুত বেগে এই ঘটনা ঘটার সাথে সাথে তারা বুঝতে পারছে যে এখন দেশ নেতৃত্বের সংকটে আছে। এই কারণে তারেক রহমানের আসার সময় তারা নির্দিষ্ট করেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারেক রহমান আসার আগেই হয়তো পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিতে চায় কেউ কেউ, যাতে আর অন্তত যাই হোক না কেন নির্বাচনের মাঠ বলতে আর কিছু থাকবে না। পরিস্থিতি অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। হাদি সিঙ্গাপুরে সুচিকিৎসার জন্য নেওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য, তার জীবনটা যাতে ফিরে আসে। এই সময় দেশে যদি এই অশান্তি শুরু হয়, তাহলে নির্বাচন কবে হবে? নির্বাচনী যে একটা জোয়ার তুলে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেশটা যে আবার একটা গণতান্ত্রিক পথে পরিচালিত হবে, তার কোনো লক্ষণ আছে? কি ধরনের কর্মসূচি? শাহবাগ ব্লকেট, ইচ্ছা হলো মানে সচিবালয় ঘেরাও, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। এখন কি এই সময়? বরং দৃঢ় ঐক্য দেখানো উচিত, কারোর বিরুদ্ধে যাওয়া উচিত না। দৃশ্যমান যেই যারা অপারেশনগুলো করছে, সরকারকে অকার্যকর করে লাভ নেই। ওই দুর্বৃত্ত কারা ষড়যন্ত্র করছে, কারা নির্বাচন চায় না, কারা হাদির উপর আক্রমণ করছে, ওই দিকে নিবদ্ধ হওয়া উচিত। এখানে সরকারকে, বিএনপিকে ভিলেন বানায় লাভ নেই। বিপজ্জনক অবস্থার মধ্যে আছি। বলে গেলাম দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। প্রধান নির্বাচন কমিশনারের একটা বক্তব্য জনাব ওসমান হাদির আহত হওয়া নিয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এটা নিয়ে ইনফ্যাক্ট টিভি চ্যানেলগুলো এই ভিডিওটা পাবলিশ করেছে এবং এটা নিয়ে তীব্র সমালোচনা চলছে। হওয়ার কথা আসলে, কিন্তু শুরুতে একটু বলে রাখি, সিএসসির সদিচ্ছা নিয়ে আমি আসলে প্রশ্ন করছি না। আমি বোঝার চেষ্টা করলাম, তার বক্তব্যটা আমি কয়েকবার শুনলাম, বোঝার চেষ্টা করলাম তিনি আসলে ঠিক কী কারণে এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সিএসসি ভুল করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবারও বলছি, তিনি কোনো অসৎ উদ্দেশ্যে এটা বলেছেন, তার সদিচ্ছা নেই, এরকম মনে হয়নি আমার কাছে। মানে জনাব ওসমান হাদির ওপরে যে হামলা হয়েছে, যিনি এখন মৃত্যু পথযাত্রী, মিরাকল না হলে যিনি ফিরবেন না, সেরকম একটা ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলছেন। সিএসসির কথা বলছি, আপনারা ওনার বক্তৃতাটা পাওয়া যাচ্ছে, বক্তব্যটা সবগুলো চ্যানেল পাবলিশ করেছে, আপনারা শুনে নেবেন কাইন্ডলি। তিনি বলছেন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটে। তিনি আহসানুল্লাহ মাস্টারের উদাহরণ দিয়েছেন, তিনি জনাব কিবরিয়ার উদাহরণ দিয়েছেন। এগুলো যে সব নির্বাচনের সময় ঘটেছে তা না, এর বাইরেও ঘটেছে। এবং এই কথাগুলো বলার সময় তিনি খুব ক্যাজুয়াল ছিলেন। এটা শুধুমাত্র আমি যা বলছি সেভাবে ওনার ঢং। এবং আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়ার কথা বলার সময় থেকে তিনি খানিকটা হাসলেন, আমার এই সন্দেহ হয়েছে। আপনারা শুনে দেখতে পারেন।
আমি খুবই খুবই প্রতিবাদ করতে চাই যে এই ইস্যুটাকে তিনি ঠিকমতো ডিল করতে পারেননি। তিনি যখন বিচ্ছিন্ন ঘটনা বলছেন তখন স্বয়ং প্রধান উপদেষ্টা বলছেন, দুদিন আগে জনাব হাদির উপরে যখন হামলা হয়েছে তার ইনস্ট্যান্ট রিয়াকশনে বলেছেন এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরাও আসলে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমি ধারণা করি সিএসসি জিনিসটা বোঝেন না তা না, কিন্তু তিনি সম্ভবত মানুষকে আশ্বস্ত করতে গিয়ে এই কথাগুলো বলেছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটতে পারে, কিন্তু নির্বাচন হবে। পরবর্তীতে তিনি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সর্বোচ্চ পদে থাকা লোকজনকে নিয়ে বসেছেন, তাদেরকে নিয়ে কী করতে চান করেছেন, সব কিছু বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। সো বিচ্ছিন্ন ঘটনা বক্তব্যটা সম্ভবত সেই উদ্দেশ্যে বলা যাতে মানুষ প্যানিকড না হয়ে যায়, কিন্তু এটা কোনোভাবেই সঠিক পথ হয়েছে বলে আমি মনে করি না। এটার গুরুত্ব স্বীকার করা এবং সেটা অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন সেই রকম বক্তব্যই রাদার জনগণকে আশ্বস্ত করতে পারে বলে আমি মনে করি। বরং এখন যে ধরনের কথা তিনি বলেছেন তাতে এই যে একটা মারাত্মক ঘটনা ঘটে গেল সেই ঘটনাকে তিনি আন্ডারমাইন করছেন, তিনি ছোট করে দেখছেন। এবং যদি ছোট করে দেখেন কেউ, মানে ঝুঁকিটা কোন জায়গায়, সিএসসি যদি মনে করেন যে এটা তেমন গুরুত্বপূর্ণ ঘটনা না, এটা তেমন বড় ঘটনা না, তাহলে কিন্তু তার সতর্কতা সেই অনুযায়ী হবে না, এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করলে। এটাই আমাদের ভয়ের জায়গা। আমরা জানি নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে নির্বাচন কমিশনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই যাবতীয় ইস্যুতে। সুতরাং তার প্রধান যখন এই ধরনের বক্তব্য দেন এটা মিসকমিউনিকেট করতে পারে। আমি মনে করি নির্বাচন কমিশন এই ব্যাপারে একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার। আমি কোনোভাবেই, আবারও বলছি, তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল জনাব হাদির উপরে যা হয়েছে সেটা নিয়ে তিনি খুশি আছেন, সেটা নিয়ে তার কোনো রকম কোনো গা নেই, আমি তা মনে করি না। তিনি যে পথে গেছেন সেটাকে ভুল হিসাবে দেখি। এই কথাগুলো বলার একটা উদ্দেশ্য আছে, আমি জানি। এমনিতেই নানা রকম দাবি দেওয়া শুরু হয়েছে, সেগুলো নিয়ে এটা নির্বাচন কমিশনের উপরেও যেন এখন কোনো নতুন চাপ তৈরি না হয় যে তারা থাকতে পারবেন কি পারবেন। এই চাপ একসময় ছিল, বিশেষ করে এনসিপি দীর্ঘদিন এই নির্বাচন কমিশন বদলে নতুন নির্বাচন কমিশনের আলাপান ছিল। কোথাও না কোথাও একটা ছুতনতা পেলেই আবার নতুন করে যদি এটা আসে আমাদের নির্বাচনের পথে এটা একটা বড় ব্যারিয়ার তৈরি করবে। বিশেষ করে নির্বাচন কমিশনকে নিয়ে ধরনের দাবি তোলা ভয়ঙ্কর ব্যাপার হবে এই মুহূর্তে। আমি বলছি না দাবি তুললেই সেটা পালিত হয়ে যাবে, কিন্তু নির্বাচন কমিশন যখন মনোযোগ দিয়ে নির্বাচনের আয়োজনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের উটকো ঝামেলা তাদের কাজের গতিকে কিছুটা হলেও ব্যাহত করতে পারে। অথচ এই সময়কার নির্বাচন কমিশনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন করতে যেতে হচ্ছে। আমি আশা করি তারা একটা মোটা দাগে ক্ল্যারিফিকেশন দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।